আসসালামু আলাইকুম পরাণের ভাই বোন। দেখেন আমার ঘরে তো পুঁটি মাছ আছে, আপনারা তো জানেন। আজকে আমি পুঁটি মাছ রান্না করতেছি বেগুন দিয়া। এখানে কিছু পুঁটি মাছ নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আপনারা দেখতে থাকেন, আজকের ভিডিও দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি আমার ব্যস্ত লাইফের কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরি। যদি এগুলো আগে বুঝতাম, তাহলে আগে যখন আমরা অনেক ভালো জীবনযাপন করতাম, তখন সেই ভিডিওগুলো আপনাদের মাঝে যদি ক্যামেরা বন্দি করে রেখে দেখাইতে পারতাম, তাহলে বুঝতেন। এখন একেবারে আমরা সিম্পল লাইফ করতেছি। যাই হোক, দেখেন আমার আজকের পুঁটি মাছ বেগুন দিয়ে রান্না করা কেমন হবে। যদিও আমার আরও একটা আইটেম ছিল, সেটা আমি আপনাদেরকে দেখাই নেই, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই তো দেখেন আমি কিভাবে একে একে পুঁটি মাছটা রান্না করি, আর পুঁটি মাছটার কালারটা কেমন হয়েছিল সেটাও একটু জানাবেন। আর পুঁটি মাছটা দেখতে যেরকম ছিল, খেতে কিন্তু খুবই মজা ছিল। আমি আসলে এটা নিজে খাইছি বলে বলতেছি না, পরাণের ভাই বোন। সত্যিকারের পুঁটি মাছগুলো এত তাজা ছিল যে আমার বাবা যখন আমাদেরকে বাজার থেকে তাজা মাছ আইনা খাওয়াইতো, ঠিক ওই রকম স্বাদ ফিল পাইছি। ওই রকম স্বাদের ফিল হয়েছে। যাই হোক, আমার ঘরে আরও কিছু পুঁটি মাছ আছে, আর এটা হইলো আমি রান্না করতেছি, আপনাদের দেখাইলাম। আর আগের দিন তো শুধু পুঁটি মাছ দেখাইছিলাম, কিন্তু কাটা পুঁটি মাছ রাখা এগুলো কিছু হয়তো বা আপনাদেরকে দেখাই নেই, বা দেখাইছি কিনা আমি জানি না। তবে আজকে কিন্তু পুঁটি মাছটা বেগুন দিয়ে রান্না করব, সেটা পুরাটাই থাকবে ভিডিওতে। আর আমি আসলে যখন যেভাবে কষ্টটা পাই, সেই কষ্টর কিছু কথা নমুনা বা কিছু রূপরেখার কথা আপনাদের সাথে শেয়ার করি। কেন শেয়ার করি আমি জানি না, তবে প্রতিটা মানুষের জীবনেই কিন্তু কষ্টের লাইফ, এবং তার মাঝেই কিন্তু সুখের ভাগটা কিন্তু বর্তমানে খুব কম, বেশি কিন্তু কষ্টের ভাগ। প্রতিটা মানুষ কিন্তু কষ্টে আছে। আমি জানি না, আমি আজকে যতগুলা মানুষের সাথে কথা বলছি, তারা কোনো না কোনোভাবে কষ্টে আছে। যেমন আমার এক কলিগ, আমার খুব ক্লোজ কলিগ, ফিমেল পারসন, ওর হাজবেন্ডের না চাকরি নেই। এবার বলেন কি অবস্থা, তার 3-4টা ছেলে মেয়ে। এই যে আমাদের যে চাকরি, এতে যে বেতন, এতে কি হয়? এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কি হয় বলেন? এই তো হাজবেন্ডের চাকরি নেই, সে খুব কষ্টে আছে, মনের কথা বলল, এবং বলল যদি তাকে কোনো হেল্প করতে পারে। কিন্তু কিভাবে করব বলেন? আমার তো অনেক বেশি খরচা, আমার যা ইনকাম তার থেকে বেশি খরচা। আমি তো মাঝে মাঝে ভাইয়ের থেকে, বোনদের থেকে নিয়ে চলি। এই তো এইভাবেই কিন্তু আমি আমার লাইফে এগিয়ে যাই। কিন্তু অনেক কলিগরা আছে যে আসলে উপর দিয়ে দেখে ভাবে যে হয়তো বা ও অনেক আছে, জানি না কেন তারা এরকম ভাবে। আর উপরে আল্লাহ আমাকে এত সুন্দর একটা চেহারা দিয়েছে, যে চেহারাটা দেখলে কখনোই কেউ বুঝবে না যে আমি কষ্টে আছি। পরাণের ভাই বোন, আমি আপনাদের সাথে শেয়ার করি বিধায় আপনারা হয়তো 2-1টা কথা বোঝেন, কিন্তু অরিজিনালি আমাকে না কেউ দেখে বুঝতে পারে না যে আমার মনে কোনো কষ্ট আছে, বা আমি আজকে না খাইয়ে আছি, বা আজকে আমার ব্যাগে টাকা নাই, বা আজকে আমি এই কষ্টটা উপলব্ধি করতে আছি। কেউ না এই জিনিসটা বোঝে না। এমনকি হয়তো বা আমার মা আর আমার বাবা বুঝতো কিনা জানি না, তবে এখন এই বর্তমান অবস্থাতে আমার ছোট বোন মাঝে মাঝে একটু ফিল করে আমাকে দেখলে, কিন্তু বাকি আর কেউ কথা আমি বলতে পারবো না। আর উপরে আল্লাহ এমনই একটা সৃষ্টি করে দিয়েছে আমার আর আমার বাচ্চার লাইফে, আমার বাচ্চাটাকে না দেখলে কেউ বুঝতে পারে না যে সে কষ্ট পাইছে, বা তার মনে কোনো কষ্ট আছে, বা তার যে চাহিদাটা এটা আমরা পূরণ করতে পারছি কিনা, তার কি চাওয়া আছে সেটা আমরা দিতে পারলাম কিনা। একটা বাচ্চার তো আসলে অনেক চাওয়া থাকে, আর যেহেতু সে বড় হয়েছে, তার তো অনেক ধরনের কত কিছু লাগে, তাই না? যেহেতু ফিমেল পারসন, কিন্তু কেউ না কোনো দিন বোঝে না। আর কি বলবো জানেন, আমি এত বড় হয়েছি না, আজ পর্যন্ত কেউ আমাকে একটা
জামা গিফট করে নাই। জীবনের প্রথম আমার একটা বোন, আমি বলতে চাই না, আমার একটা বোন আমাদেরকে জামা গিফট করছে। শুকুর আলহামদুলিল্লাহ উপরে আল্লাহর দরবারে, সে যদিও আমার ছোট, তবু কি মনে করে সে আমাকে এই গিফটটা করছে। সুন্দর হয়েছে জামা দুইটা আমাদের। কিন্তু যাই হোক, ওকে আসলে কি মনে করে আমাকে জামা দিছে আমি জানি না। তাই জীবনে প্রথম হয়তো বা কেউ আমাকে কিছু গিফট করছে। হ্যাঁ, এর মাঝে হয়তো বা আমার ছোট বোন আমাকে কোনো গিফট করছে কিনা, তবে যারা গিফট যাদের থেকে আসা, মানে যারা বড় বড় পার্সন, তাদের থেকে যে আসা, ওটা কিন্তু কোনো দিন আমি পাইনি। জানি না আপনারা হয়তো কি ভাবতে পারেন যে আপনি খালি আপনার কষ্টের কথা। না, আপনাদের লাইফে হয়তো দেখা গেছে আপনারা কত ধরনের গিফট পাইছেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাইছেন না, খালা খালু মামা মামি ফুপা ফুফু পাইছেন না। কিন্তু আমার লাইফে না, একেবারে সত্যি কথা আমি আপনাদেরকে বললাম, তার মানে এই নয় যে আমার আত্মীয় স্বজন বড় লোক না, তারা মানুষের গিফট দেয় না, এরকম না। আমি কোনো দিনও পাইনি। যদিও আমার বাবার, আমি বড় মেয়ে, আর আমার বাবা আমাদের মানে আমাদের বংশের প্রথম সন্তান, মানে আমার দাদার প্রথম ছেলে। তাইলে এবার বোঝেন, আমি তো আমার ভাইয়ের পরে হয়েছিলাম, তাহলে আমি খুব আদরের ছিলাম না। কিন্তু তবুও না, আমার কিন্তু বাপ চাচারা 5 জন, আমার বাবা বড়, তাহলে আরও পরে 4 জন, কেউ কিন্তু কোনো দিন আমাকে জামা বানাই দে নাই, বা কোনো দিন একটা জামা দে নাই আমাকে কেউ। যাই হোক, এগুলো আমি আসলে আপনাদেরকে কেন বলছি জানি না, কিন্তু আজকে না আমার মনে পড়লো তাই বললাম। কিন্তু জানেন, আমি কিন্তু আমার লাইফে আমার আমার যখন বিয়ে হয়েছে তখন কিন্তু আমার বয়স একদম কম। আমার বাসায় যেই আসছে, আমি যেরকম পারছি সেরকমই কিন্তু আমি সবাইকে টুকিটাকি দিছি। তারা কিন্তু আমার থেকে বড় পার্সন, তাদেরকে আমি কম বেশি দিছি। তাই তো এখন মনে মনে ভাবি যে এখন আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, কিন্তু এমন একটা দিন গেছে যে আমার বাসায় প্রতিদিন মেহমান থাকতো, প্রতিদিন তাদের জন্য আমার মার্কেট আনতে হইতো, বাজার করতে হইতো, এরকম অনেক কিছুই কিন্তু আমার লাইফে ঘটতো। কিন্তু সেই সময় না এরকম স্মার্টফোন ছিল না যে মোবাইলে ক্যামেরাবন্দি করে রাখবো, বা তাদেরকে যে 3 বেলা গরম রান্না করে খাওয়াইতাম এত পরিশ্রমের পরে, তাও আমি ক্যামেরাবন্দি করতে পারি নাই, এইরকম ছিল। আমার মানে কত দূরের আত্মীয় স্বজন যে আমার কাছে আসছে, আমি জানি না আপনাদের লাইফে ঢাকা সিটিতে কেউ এরকম আসে কিনা। কিন্তু আমার অনেক দূরের, যাদের কোনো দিনও তাদের বাড়িতেও যাব না, বাসায় তো দূরের কথা, ঘরে তো দূরের কথা, এরকম আত্মীয় স্বজনও কিন্তু আমার বাসায় এসেছে। বলে এগুলো কেন বলেন? এগুলো বলি কারণ এগুলো মনে পড়ে, বুঝতে পারছেন? এগুলো মনে পড়ে। অথচ আপনি যাবেন যখন, তার সামনে দিয়ে হাইটা যাবেন, সে কিন্তু আপনাকে ডাইকেও জিগাবে না। এইরকম কিন্তু কোটিপতি পার্সনরা আমার লাইফে আছে, জানেন? কিন্তু তারা যখন আসে, কলিজাটা একেবারে কেটে দেয়। মা ছাড়া কথা বলে না, মামা ছাড়া কথা বলে না, তারপরে কি বলে ওটাকে, বোন ছাড়া কথা বলে না, কি সম্মান, কি রেসপেক্ট। কিন্তু যখন শেষ হয়ে যায় না, তখন না চিনে না। তাই আমার বাবা বলতো এইভাবে এই জীবন। আর আমার দাদা বলতো, তুমি যত মানুষকে করবা, তুমি যদি ঘরের টিনটা বিক্রি করেও খাওয়াও, চালটা বিক্রি করেও খাওয়াও, তাতেও কিন্তু মানুষের মন ভরবে না। এখন সেইগুলো আসলে বুঝি যে দাদা যে বলতো সত্য কথা বলতো। আর আমার মা যা রান্না করতো, তা যে মানুষে বাটি বইরা নিত, তখন আমার দাদা তাদেরকে উদ্দেশ্য করে বলতো যে বড় বউ যদি তেল লবণ দিয়ে আর মরিচ দিয়ে বোনের দুবলা রান্না করে না, সেটাও মজা লাগে, বুঝতে পারছোস? যারা আসলে বাটি নিয়ে আমার আম্মার কাছে আসতো। আর একটা কথা বলি, জানেন, আমার আম্মার ঘরে যারা কাজ করতো, তারাই কিন্তু এখন আমাদের একদম ক্লোজ পার্সন, মানে আমাদের রক্তের হয়ে গেছে। যারা আমার আম্মার ঘরে কাজ করতো তারা এখন কোটিপতি। এবার তাহলে বোঝেন, যারে বলে শাক ভাত চিনেন, শাক বউয়া, তাদের ঘরে শাক বউয়া হইতো। সেই শাক বউয়া আমি আমার আম্মারে বলতাম, আম্মা আমি ওই শাক বউয়া খাবো, মা আমি ওই শাক বউয়া খাবো। আমার আম্মা আমাদের ঘরের কই মাছ তরকারি ভাত এগুলো দিয়ে ওই শাক বউয়া আইনা আমারে দিত। আপনাদের ভাষায় ওইটা শাক বউয়া, কিন্তু আমাদের গ্রামের ভাষায় বলা হয়তো কি খুদ ফুটানি শাক দিয়ে করা হইতো।
হয়েছে সেইটা তারা খাইতো, কিন্তু সেখান থেকে আমার আম্মা তাদেরকে ওই ভাত দিয়ে পরে আমার আইনে দিত। আমি এরকম প্রকৃতির মানুষ ছিলাম, আমার এই সব ভালো লাগতো খাইতে। আর আমার ঘরে যে কই মাছ হইতো, আমার গ্রামের বাড়ি যদি কোনো দিন আপনারা আমার কোনো ভিউয়ার্স যান তাহলে জানতে পারবেন আমি যে কথাগুলো বলি সত্যি কিনা। যাই হোক, এগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এই কারণে, আজকে আমাকে গ্রাম থেকে একজনে ফোন দিয়েছিল। সে আমাকে বলল, অনেক কথাই বলছে, তাকে কিন্তু আমি ফোন দিই নাই, সে কিন্তু আমাকে ফোন দিয়েছে তার প্রয়োজনে। কিন্তু সে আমাকে কি বলছে জানেন? বলছে যে একটা সময় তো তোদের কত কাজ বাজ করে দিতাম, তোদের কত কষ্ট হইতো কাজ করতে, সে কাজগুলো সব করে দিতাম। আমার না বলতে ইচ্ছা করছিল যে কাজটা কি তুমি আমাদেরকে এমনে করে দিতা না, বিনিময়ে কিন্তু আমরা তোমাকে টাকা পেড করতাম। কিন্তু বললাম না যে থাক, ও এখন বড় হইছে বা ও আমাদের থেকে হাইলাইট হইছে, ওর অনেক টাকা হইছে, বাড়িতে বিল্ডিং হইছে, এ কারণে না বললাম না কথাটা। তা আমার আশেপাশে আমার রক্তের সম্পর্কের যারাই বিলম্ব করে তারা কিন্তু আমার মায়ের কলসির চাল নিয়ে খাইয়ে বড় হইছে, কিন্তু তারা না এখন এতটা ক্ষমতা দেখায় আর এত বড় লোক হইছে যে তাদের পা মাটিতে পড়ে না। যাই হোক, এরকম অনেক কিছুই আছে যেগুলো আসলে মানে কি বলবো, এখন আমার বাবা নাই দেখে না আমাদেরকে এরকম খোঁচা মেরে কথা বলে, অনেক কিছুই যেগুলো আসলে আমি আপনাদের মাঝে সব শেয়ার করতে পারবো না কথা। তো কষ্ট লাগলো, তো তাই আমি আপনাদের সাথে এই কথাটা শেয়ার করলাম। আর পাশাপাশি কথা বলতে বলতে আমার কিন্তু পুঁটি মাছ আর বেগুন ভাজা কষানো সব হয়ে গেছে, দিয়েও দিলাম একে একে, দেখতেই তো পাইছেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর গতকালকের ভিডিওতে যে বলেছিলাম ওটা একটু মাথায় রাখবেন, আমার ক্ষতি করে কমেন্টস করবেন না প্লিজ, আপনারা আমার ক্ষতি করবেন না। হ্যাঁ, আমি কিন্তু অনেক কষ্ট করে একটা ভিডিও দেই আপনাদের মাঝে থাকার জন্য, আপনাদের মাঝে ফিরে ফিরে আসার জন্য। আজকের ভিডিওতে যা যা আছে, যদি এ থেকে আপনাদের কিছু ভালো লাগে তাহলে অবশ্যই একটা খুব ছোটো করে কমেন্টস করে যাইয়েন আমাকে, আমি খুব খুশি হব। আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আমি তো আপনাদেরকে একেবারে রেসপেক্টের জায়গা রেখেছি, যেখানে আমি কাউকে সম্মান দিই না, কিন্তু আপনাদেরকে সত্যিকারের সম্মানের জায়গায় আমি বসাইছি। আপনারা আমার জীবনের সত্যি সম্মানজনক ব্যক্তি, যেগুলো আমি আবারও বলছি, যেগুলো আমি আমার আত্মীয় স্বজন কোটিপতি আত্মীয় স্বজনদেরকে করি না। যদিও আমরা একসময় কোটিপতি ছিলাম, আমার বাবা একসময় কোটিপতি ছিল, এখন তারা কোটিপতি। বউয়া খাইতো যারা, মানে খুদ ফুটানি খাইতো যারা, তারা এখন বউয়া খায়, ঘি দিয়ে বউয়া রান্না করে খায়, আর আমরা খাই বেগুন ভাজা ঢাকা সিটিতে। বুঝতে পারছেন তো? এই জন্যই কথাগুলো শেয়ার করলাম। সবাই আসলে আমার জন্য একটু দোয়া করবেন বেশি বেশি, আমি যেন শারীরিকভাবে মানসিকভাবে একটু সাহস নিয়ে এগিয়ে যেতে পারি আপনাদের মাঝে। এই তো, এর থেকে বেশি কিছু বলার নাই আসলে। আর আমি তো প্রতিদিনই আমার লাইফে কি হয় কিছু না কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করি, যদিও প্রতিদিনই টুকিটাকি বাজার আসলে লাগে সংসারে, জানেনই তো যে একসাথে বাজার করলে নষ্ট হইয়া যায়, এত দামি জিনিসপাতি একসাথে কিনলে তো আসলে সত্যিই নষ্ট হইয়া যায়, তাই কম কম করে কিন্তু বাজার করা হয়। যে খাওয়া শেষে আবার একটু ছিল, ওটাও একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই তো লাইক দিবেন আমি জানি, আর ভালো না লাগলেও আপনারা আমাকে জানাবেন। আর যদি আপনারা আমাকে একেবারে বিদায় দিতে চান তাও জানাই দিন। এই দেখেন আমার অফিসের একটু ভিউ নিয়েছিলাম, এখানে একটু গিয়েছিলাম আমি, তাই চিন্তা করলাম যেহেতু ক্যামেরাটা হাতে আছে একটু ভিডিও করি। এইটাই আমাদের বিখ্যাত বট গাছ, যেখানে আমরা মানুষকে লোকেশন বলি যে বট গাছের নিচে আসেন, 1 নাম্বার গেটে আসেন। এই সেই 1 নাম্বার গেট আর বট গাছের নিচে। আর এখানেই কিন্তু অপেক্ষা করতেছিলাম সে কাঙ্ক্ষিত আত্মীয়র জন্য। বুঝতে পারছেন তো? ভিডিওটা কিন্তু একেবারে শেষের দিকে, আমি আশা করব আপনারা সবাই বুঝতে পারছেন। আর আপনারা তো জানেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পরে দেখা হবে।